প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা এক মালিকানা চূড়ান্ত হিসাব পারেন না, একটা অঙ্কে কিন্তু 12 মার্ক। এক অঙ্ক তো পারবেন, পাস ভাড়াই আরও থাকিয়ে দেবে। 12 মার্ক আপনি কী চিন্তা করেন? আমরা যখন পড়াশোনা করছি আমাকে এই অঙ্কে ছিল 20 মার্ক। তা আমরা কিন্তু পরীক্ষার আগে আমি কিন্তু এই 20 মার্কের অঙ্ক আগে করতাম। বিশাল সাহসিকতার পরিচয় দিয়ে যখন আমি 9-এর পরীক্ষায় অংশগ্রহণ করলাম, ওই 9-এর পরীক্ষা আমরা প্রায় 60 থেকে 70 জন অংশগ্রহণ করলাম। স্যারে এমন প্রশ্ন করলো বার্ষিক পরীক্ষায়, এক কুদ্দুসও পাশ করে না, একমাত্র আমিই পাশ করছিলাম হিসাব বিজ্ঞানে। ওই 9-10 থেকে হিসাব বিজ্ঞান শুরু করছি, ইন্টার, এখন আমি অনার্সের ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আমি প্রাইভেট পড়াই। অর্থাৎ হিসাব বিজ্ঞান সম্পর্কে আমার অনেক ধারণা আছে, কিন্তু অনেকের কাছে সামান্য হতে পারে। কিন্তু আমি মোটামুটি আপনাদের যেভাবে বোঝানোর চেষ্টা করব, আপনারা সেভাবে বোঝার চেষ্টা করবেন। প্রাথমিক অবস্থায় দেখেন একটু যে আমাদের কি কি আছে। প্রথম আছে কি? মূলধন। প্রথম কি আছে? আমার মূলধন আছে, মজুত পণ্য আছে, ক্রয় বিক্রয় আছে, ফেরত আছে, মজুরি আছে, বেতন আছে, ভাড়া আছে, ঋণ আছে, বাট্টা আছে। বাট্টা হলো একটা প্রাপ্ত, একটা হলো প্রদত্ত। প্রাপ্য হিসাব, প্রদত্ত হিসাব আছে, আসবাবপত্র আছে, বিনিয়োগ আছে, ব্যাংক জমা আছে, উত্তোলন আছে। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, অঙ্কটা আপনারা পরীক্ষার জন্য কই যেতে পারেন, অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, সমাপনী মূলধন পণ্য দুটি যদি মূল্য দেওয়া থাকে, যে মূল্য কম সেই মূল্য যাবে, যে মূল্য বেশি সেই মূল্য যাবে না। তাহলে সমাপনী মূলধন পণ্য রক্ষণশীল নিয়ম অনুযায়ী যেটা কম সেটা যায় গেল। বেতন 2000 টাকা মাসে প্রয়োগ, তাহলে এক মাসে যদি 2000 টাকা প্রয়োগ হয়, তাহলে 12 মাসে পাবো 24,000 টাকা। তাহলে এদিকে বেতন কত টাকা আছে? বেতন আছে 20,000 টাকা। তাহলে 24,000 যদি পাই, তাহলে 4,000 টাকা বকে। ভাড়া পাবো 12,000 টাকা। ভাড়া পাইছি কত হাজার? 16,000। তাহলে 4,000 টাকা অগ্রিম। আসবাবপত্রে 5% অবশ্যই কইছে। ঋণের উপর 24,000 টাকা সুদ, আর বিনিয়োগের উপর 30,000 টাকা সুদ ধরছে। মালিক কর্তৃক পণ্য উৎপাদন করছে কত? 4,000 টাকা। আচ্ছা, আমরা পরবর্তী দেখি, আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখি। আমরা প্রথমেই লিখবো কি? কোম্পানির নাম। কোম্পানির নাম কি আছে? জনাব তাসকিন। এখানে লিখবো জনাব কি? তাসকিন। বিশদায় বিবরণী 31 ডিসেম্বর। সাল হচ্ছে কত সাল? 2020 সাল। 2020 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। বিবরণ টাকাটা কেরম রাখান, শখ কাটবো সুন্দরভাবে। ছোটো ছোটো করে না লিখলে কিন্তু ধরবে না। প্রথম লিখবো কি? বিক্রয়। বিক্রয়ের টাকা কত আছে আমরা একটু লক্ষ্য করি অঙ্কে। আপনারা শীটটা ফটোকপি করবেন, দেখতে সুবিধা হবে। বিক্রয় টাকা আছে 1,50,000। ফেরত আছে, আছে 1,50,000। বিক্রয় যে পাশে থাকে তার ফেরত থাকে উল্টো বসে, বাদ ফেরত। ফেরত কয় টাকা আছে? 4,000 টাকা। এই 4,000 বাদ দিলে থাকে কত? 1,46,000 টাকা। এই টাকার নাম কি? বিক্রয়, নিট বিক্রয়। এর নিট বিক্রয় থেকে কি বাদ দেব? বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি যাবে? হচ্ছিল প্রথম যাবে হলো মজুত পণ্য। মজুত পণ্য। মজুত পণ্য কোথায় পাবো? অঙ্কে দেওয়া আছে। কত দেওয়া আছে? 50,000 টাকা দেওয়া আছে। এর সাথে যোগ করবো কি? ক্রয়। ক্রয়ের সাথে অনেক আত্মীয় স্বজন আছে। ক্রয় আছে 90,000 টাকা, লিখলাম 90,000 টাকা। তার থেকে ফেরত বাদ দেব। ফেরত কত টাকা আছে? ফেরত আছে 6,000 টাকা। তাহলে 90 থেকে 6 বাদ দিলে 84,000 টাকা। পণ্য উত্তোলন আছে। কোথায় আছে? সমন্বয় আছে। পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন কয় টাকা আছে? 4,000 টাকা। তাহলে 4,000 বাদ দিলে থাকে কত? 80,000 টাকা। এরপর আরও কিছু যার মতন আছে, যেরকম আছে কি? মজুরি। আচ্ছা, মজুরি অঙ্কে দেওয়া আছে 20,000 না, মজুরি অঙ্কে আছে 14,000। সমন্বয়ে কিছু বলা আছে, মজুরির কথা বলা নেই। তাহলে মজুরি 14,000 টাকায় যাবে। ডগ চার্জ ইত্যাদি ইত্যাদি, ঘোড়ার ডিম, বাঘের শিং, আর কিছু নাই। তাহলে এইগুলো আমরা যোগ করবো। যোগ করলে 8 × 5 = 13, 8 × 10 = 13, 8 × 10 = 14। তাহলে 1,44,000। 1,44,000 তার থেকে বাদ দেবো সমাপনী মূলধন পণ্য মাইনাস সমাপনী মূলধন পণ্য। সমাপনী মূলধন পণ্য সবসময় জন্য কমটা লিখবো। তাহলে কমটা মানে কত? 50,000 টাকা। তাহলে 50,000 যদি বাদ দিই তাহলে কত? 94,000 টাকা হয় মনে হয়। তাহলে 94,000 আর আগের টাকা কত? 1,46,000। তাহলে এটা 2,000,009 আছে কত হলে?
14 হবে, 5 হলে আর থাকে কত 1 মিলিয়ে গেলে কুসুত 52,000 টাকা। এই 52,000 টাকার নাম আছে কি মোট লাভ। মোট লাভের সাথে কি হবে, সবসময়ের জন্য মোট লাভের সাথে পরিচালন ব্যয় বাদ যাবে, মাইনাস কি পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে অঙ্কে, এর ফার্স্টে আছে বেতন। বেতন কত টাকা আছে, বেতন আছে 20,000 টাকা, লেখলাম 20,000। বকে আছে কত, যোগ বকে আছে 4,000, তাহলে 4,000 যোগ করলে কত 24,000। 24,000। এরপরে কি আছে, এরপরে আছে বেতনের পরে আছে ভাড়া। ভাড়া কত আছে, ভাড়া আছে 16,000 টাকা, লেখলাম 16,000। আমাকে 12,000 টাকা পাবো, তাহলে অগ্রিম কত 4,000। আমরা 12,000 টাকা বছরে পাবো, তাহলে অগ্রিম 4,000 থাকলো কত 12,000। বাড়ার পরে আর কি আছে, বাট্টা আছে এর মধ্যে যায় না, বিনিয়োগ আছে এর মধ্যে যায় না, ওনাদের পাওনা আমাকে অঙ্কে নাই। আচ্ছা, তাহলে প্রদ হিসাব বকে নিছি, ওইগুলো নিছি। আচ্ছা, আসবাবপত্র অবশ্যই আছে, তাহলে আসবাবপত্র অবশ্যই, আসবাবপত্রের অবশ্যই, আসবাবপত্র অবশ্যই কত টাকা আছে, কয় পার্সেন্ট কাটতে কইছে 5%। আসবাবপত্র কত টাকা আছে অঙ্কে 4 লক্ষ টাকা আছে, তাহলে 4 লক্ষ টাকা না 3 লক্ষ টাকা আছে। তাহলে 3 লক্ষ টাকা যদি আমরা 5% কাটি, তাহলে ওর অর্ধেক, 3-এর অর্ধেক আছে 15,000 টাকা হয়, 15,000। তাহলে 15,000, 12,000, এটা 5 আছে 9 2 11, 11 কত 1, আয় থাকে কত 1 3 4 5, তাহলে 51,000। তাহলে 51,000টা যোগ বিয়োগ করলে কত, ওইটি বিয়োগ করলে 1,000টা থাকে। এরপরে আমরা এই ঠাল এরপরে এই মানে এইগুলো আমাকে ধরতেছে না আর কি, মানে শখটা ছোট হয়ে গেছে। যাই হোক, সর্বশেষ কথা আছে মালিকানা সত্ত্ব বিবরণী কর্তৃক হয় না, তাহলে কর্তৃক না করলে আমরা এই শখটা বানাই দিই। আমরা মালিকানা সত্ত্ব কর্তৃক হয় না, মালিকানা সত্ত্ব করবো না, আমরা এই শখটা একটু বাড়াই দিলাম। পরীক্ষা হলে কিন্তু গুজামিল দিয়ে করবেন না আপনারা, তো আমি তো আন্দাজে কাটি থইছি, লাগলে লাগলো না লাগলে না লাগলো। যাই হোক, মালিকানা সত্ত্ব কর্তৃক হয় না, আমরা করলাম না। কি করলাম পরবর্তীতে, এই যে 1,000 টাকা হয়েছে, এই টাকার নাম আসলো কিছু লেখা লাগবে না। এরপরে লাগবো কি যে যোগ পরিচালন আয়, চালন কি আয়। আচ্ছা, পরিচালন আয় কয় টাকা আছে, পরিচালন আয় কয় টাকা আছে, পরিচালনের মধ্যে আছে 12টা। আরে অবস্থা, ওখানে কিন্তু 12টার টাকাটা আমাকে লেখা উচিত ছিল, তাই হোক লেখি নেই, আমরা ব্যয়ের মধ্যে লেখবো না 12টা, ঠিক আছে। তাই 12টা প্রাপ্তি কত টাকা আছে, 12টা প্রাপ্তি আসলো টোটালে আসলো 1,000 টাকা। 1,000 না 10,000, 10,000 টাকা আছে, লেখলাম 10,000 টাকা। আর একটা আছে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ। আচ্ছা, বিনিয়োগের সুদ কত টাকা আছে, 10% বিনিয়োগ, তাহলে 4 লাখ টাকা 10% খালি 40,000 টাকা, তাহলে 40 আর 10 কত 50, তাহলে উপরে ছিল কত 1,000, তাহলে 51,000 মাইনাস অপরিচালন ব্যয়, এটাও অপরিচালন আয় লেখা যায়, ঠিক আছে। তাহলে অপরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে, আসলে ঋণের সুদ, ঋণের সুদ, ঋণের সুদ কত টাকা আছে, 12% যদি কাটি 2,80,000, 2,80,000 গুণ হচ্ছে 12 ভাগ হচ্ছে কত 100, 100 না 100 200 কাটলাম, 12 দ্বিগুণ 8 12 96, 6 8 12 96, 6 হাতে থাকে কত 1। আচ্ছা, আমার মোবাইলে আছে, আমি মোবাইলে ক্যালকুলেটরে গুণ করি, তাহলে গুণ করলে প্রাথমিক অবস্থায় আমরা ক্যালকুলেশনে আসি, ব্যস্ততার সময় ক্যালকুলেটর খুঁজে পাওয়া যায় না। তাহলে 2 লক্ষ কত হাজার 80,000 গুণ হচ্ছিল 12%, টাকা হয় 33,600, এই 33,600 এখানে লিখলাম। আর একটা টাকা আছে, সেটার নাম হচ্ছে বাট্টা প্রাপ্তি, মানে প্রদত্ত আর কি। প্রদত্ত বাট্টা এই জায়গাও লিখতে পারি, উপরেও লিখতে পারি। প্রদত্ত বাট্টা কত টাকা আছে, প্রদত্ত বাট্টা আমাদের অঙ্কে দেওয়া আছে, টোটালে টাকা দেওয়া আছে বাট্টা প্রদত্ত 2,000 টাকা, তাহলে 2,000 আর এই টাকা যোগ করলে 35,600, তাহলে ওই টাকাটা বিয়োগ করলে 400, আর থাকে কত 1 5 আর 1 6, 6 আছে কত হলে 11 হবে, 5 হলে
হাতে থাকে কত 1 3 আর 1 4 15,400 টাকা। এই টাকার নাম আছে কি নিট লাভ। যাই হোক আমাকে যেহেতু বিশদায় বিবরণী কর্তৃক হয় নাই, মানে ই কর্তৃক হয় নাই, আর্থিক অবস্থা কর্তৃক হয়েছে, এদিকে লাগবো তাসকিন। তাসকিন আর্থিক অবস্থা বিবরণী, এদিকে 2000 যে সাল থাকবে সেই সাল লিখবো। এরপরে কি করব, প্রথমে লিখবো সম্পত্তি সমূহ। প্রথমে লিখবো কি সমূহ, সম্পত্তি সমূহ। সম্পত্তি সমূহের মধ্যে তারপরে লিখবো চলতি সম্পত্তি। কি লিখবো, চলতি সম্পত্তি। চলতি সম্পত্তির মধ্যেই প্রথম লিখবো কি, হাতে নগদ আছে, ব্যাংক জমা আছে, লিখলাম ব্যাংক জমা। ব্যাংক জমা কত টাকা আছে, 40,000 টাকা আছে। এরপরে কিটা আছে, প্রাপ্য হিসাব আছে। প্রাপ্য হিসাব কত আছে, 40,000 টাকা আছে। হাতে নগদ কি আছে, হাতে নগদ নাই। এরপরে ফেরত ফুরুত নাই, সমাপনী মজুত পণ্য আছে। সমাপনী মজুত কত টাকা আছে, কম টাকাটা যাবে, 50,000 টাকা যাবে। 2 নম্বর সময় অগ্রিম ভাড়া আছে। অগ্রিম ভাড়া কত, অগ্রিম ভাড়া আছে 4,000। এরপরে আর কি আছে, অগ্রিম ভাড়া লেয়ার পরে সমন্বয় আর কি আছে, আসবাবপত্র নিয়ে ঋণের সুদ, বিনিয়োগের সুদ আছে। বিনিয়োগের সুদ কত টাকা আছে, 30,000 টাকা আছে। বিনিয়োগের সুদ কি 30,000 লিখছিলাম উপরে, না নিলে তো হবে না। 30,000 কিনেছিলাম, 30,000 নিয়েছিলাম না 40,000 নিয়েছিলাম। আচ্ছা 40,000 যদি লেখে দেয়, বিনিয়োগের সুদ প্রাপ্য 30,000 টাকা। আমাকে এখানে ঋণের সুদ প্রাপ্য 24,000 টাকা। তাহলে ঋণের সুদ আমাকে যা কাটলি যা হয়েছে আমরা সেই টাকাই লিখছি, তবে ঋণের সুদ 24,000 আর আছে 30,000 টাকা আমাদের এখানে দিয়ে দিয়েছে। তা আমরা মূলত এই টাকা পাবো। তাই এই টাকা পালে আমরা যদি সমন্বয়ে যে টাকা দেওয়া আছে সেই টাকা দিয়ে আমরা করতে পারবো, আবার দেখা যাচ্ছে আমাকে কাটিয়ে যে টাকা হয়েছে সেই টাকা দিয়ে আমরা করতে পারবো। তবে সমন্বয়ের টাকা দিয়েও করা যায়, এই টাকা দিয়েও করা যায়। দুইভাবে করলে অঙ্ক মেলবে, সমন্বয়ের টাকা দিয়ে করলেও মেলবে, এভাবে করলেও মেলবে। যাই হোক, বিনিয়োগের সুদ 30,000 টাকা লিখলাম। আচ্ছা 30,000 টাকা হবে না, সমন্বয়ের টাকা তোমরা লেখি নেই, 40,000 টাকা লিখি, 40,000 লিখবো। আচ্ছা এরপরে কি আছে, এরপরে আছে ঋণের সুদ এখানে যাবে না, মালিকানা পণ্য তুলনা এখানে যাবে না। যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে কত আসবে, 40 40 50, 3 40 120, 120 আর 50 170, 174,000। 174,000 টাকার নাম হচ্ছিল মোট চলতি দায়, মোট চলতি সম্পত্তি। সম্পত্তি এরপর ছিল স্থায়ী সম্পত্তি। বিনিয়োগও আছে, বিনিয়োগ আছে না, তাহলে ফেলে বিনিয়োগ। বিনিয়োগ লেহে লিখবো 12% না 10% বিনিয়োগ। 10% বিনিয়োগ কয় টাকা আছে, 4 লাখ, লিখলাম 4 লাখ। এবার লিখবো স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি কি আছে, আসলে আসবাবপত্র, আর কোনো স্থায়ী সম্পত্তি নাই। আসবাবপত্র কত আছে, 3 লাখ। তার অবচয় আছে 15,000, মাইনাস পুঞ্জীবিত অবচয় কত, 15,000, বাদ দিলে থাকে কত, 2,85,000। আর কোনো সম্পত্তি নাই, যোগ করলাম, যোগ করলে কত, 0 0 0, 5 আছে 9, হাতে থেকে কত, তাই না 8 আর 7 15, 15 কত 5, 8 আর 7 15, 15 5 2 6 6 2 8, 8,59,000। না মিললে আমার কোনো দোষ নাই, আমার করার দরকার আমি করে দিচ্ছি। লিখলাম কি দায় ও মূলধন। আচ্ছা আমরা দায় ও মূলধনের মধ্যে তাহলে লিখবো দায়। দায়ের মধ্যে অনেকভাবে করা যায়, আমরা দায় ডাইরেক্ট সব লিখবো। লিখবো কি, প্রথম প্রদ হিসাব। প্রদ হিসাবের মধ্যে কত টাকা আছে, টাকা আছে 20,000 প্রথমে। এরপর কি আছে, এরপর আসলে ব্যাংক জমা যাবে না, রেয়া মিলের কোনো আইটেমই যাবে না। বকেয়া কি আছে, বেতন 1 মাসে 2,000, 12 মাসে 24,000, তাহলে 4,000 টাকা বকেয়া ছিল। এরপরে ঋণের সুদ বকেয়া ছিল কত, ঋণের সুদ বকেয়া ছিল টোটালে আমরা ওই জায়গাতে টাকা লিখছি সেইটাই লিখবো। এখানে কয় টাকা আছে ঋণের সুদ আমরা বকেয়া লিখছি কত, 33,600, লিখলাম 33,600।
33,600। 33,600 টাকা লেখার পরে পরবর্তীতে আর কোনো টাকা নাই, আর কোনো দায় আছে? পাওনাদার টানাদার নাই। যোগ করলাম, যোগ করলে কত হবে? এদিকে 600 600 600 7 7 আয়তাকর 3 আর 1 5 57,600। এবার লক্ষ্য মূলধন। মূলধন লেয়ার পরে মূলধনের টাকা আছে, কত টাকা আছে? মূলধনের টাকা আছে 6 লাখ, লেখলাম 6 লাখ। বাদ উত্তোলন। উত্তোলন কত টাকা আছে? উত্তোলন টাকা আছে 90,000। 90,000 বিয়োগ করলে 5,10,000। বাদ পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন কয় টাকা আছে? 4,000। তাহলে হলো কত? 5,06,000। তার সাথে বাদ যাবে কি? যোগ হবে নিট লাভ। নিট আয় কত টাকা হয়েছিল সেটাকে একটু দেখে আসি। নিট আয় হয়েছিল 15,400। 15,400 যোগ করলে কত হয়? 400 400 400 হাতে থাকে কত? 5 6 5 11 1 হাতে থাকে কত? 1 1 আর 1 2 5,21,400। ওইটা যোগ করলে মিলিয়ে যায়। আর কিছু কষ্ট, এত কষ্ট করলাম। 0 0 0 3টে 0 1 7 আর 1 8 8 আর 1 9 হাতে থাকে কত? আর থাকে না 5 আর 2 7 এখানে লিখলাম 7 5 5,79,000। উপরে কত আছে? 8,79,000 59,000 নাকি 5,79,000। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে কি, যেখানে যে অঙ্ক দেওয়া আছে সেই সম্পত্তি অনুযায়ী 10,70,000 টাকা। আমরা কি টাকা লিখি নাই? ঋণের টাকা লিখি নাই। ঋণ আমরা এখানে ঋণের টাকা লিখি নাই। ঋণ হিসাব কয় পার্সেন্ট ঋণ? 12% ঋণ। 12% ঋণ কত টাকা লিখি নাই? 2,80,000 টাকা লিখি নাই। 2,80,000। 2,80,000 টাকা যদি না লিখি, এই টাকার সাথে যদি যোগ করি, যোগ করলে 600 7 8 5 13 3 আর 3 3,37,600। তাহলে 3 লাখ 5 আর 3 8 লাখ। জায়গা প্রথমে 0 0 0 7 আর 1 8, এখানে 8 হয় নাকি? ওই উপরের টাকা, জাস্ট ওই উপরের টাকার সাথে মিলিয়ে যাবে। 8,59,000 হয়ে যাবে। জায়গা 8,59,000 টাকা হয়ে যাবে। টোটাল অঙ্কটা মিলিয়ে যাবে আর কি। ঠিক আছে, আপনারা যেভাবে করছি এভাবে করার চেষ্টা করেন। আর অঙ্ক তো চূড়ান্ত হিসাব, তো দেখা যাচ্ছে কি যে গত 1 বছর ধরে করাই নেই, যেভাবে করাইছে এভাবে ফিনিশিংভাবে করার চেষ্টা করেন। আমার অঙ্ক করানোর মধ্যেই ভুল থাকতে পারে, আপনারা সমাধান সহ শীটটা সংগ্রহ করলে একেবারে সঠিক ইজিভাবে যেভাবে আমি করাইছি একেবারে সঠিকভাবে সমাধান সহ আমার কাছ থেকে পিডিএফ ফাইলটা আপনারা নিয়ে সংগ্রহ করে পড়বেন। কিন্তু আমি এই শীটটার সমাধান আমি এখন দেব না, আপনারা একটু ট্রাই করবেন বাইরে বসে। পরীক্ষার আগে সংশোধনী জিনিসটা পেয়ে যাবেন। ভুল ত্রুটি মার্জনীয়। সবাই ভালো থাকবেন। আর চূড়ান্ত হিসাবের যদি কোনো অঙ্কে সমস্যা থাকে, কোনো সমন্বয়ে সমস্যা থাকে, আমাকে জানাবেন। আমি কিন্তু এই চূড়ান্ত হিসাবের আরও 2টি ক্লাস দেবো পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।